নতুন বছরের শুরুতে একটা খবর তো দিয়েছিলাম যে পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ভারত। ব্রহ্মস 2 পরীক্ষার পথে ইতিমধ্যেই ভারত এগিয়েছে। বঙ্গোপসাগর জুড়ে সতর্কতা জারি হয়েছে, আতঙ্কে পাকিস্তানের ঘুম উড়ে গেছে। আর এবার যে কথা বলবো, আরো বলিয়ান সমরাস্ত্রে আরো বলিয়ান ভারত। খুব স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে প্রতিবেশীদের মধ্যে। ভারতের কূটনৈতিক চালে নাকানি চোবানি, নাজেহাল অবস্থা পাকিস্তান, বাংলাদেশ। আর এবার সামরিক ক্ষেত্রে ঘুম উড়ছে দুই প্রতিবেশী। ভারতে ইউরোপের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ ভারত মহাসাগরে পরমাণু বিমানবাহী রণতরী চার্লস ডি গল। এই খবর পাওয়ার পরে এখন যেটুকু ঘুম অবশিষ্ট ছিল দুই পড়শির, সেটুকু বোধহয় উড়ে গেল। যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, চার্লস ডি গল পারমাণবিক বিমানবাহী জাহাজ চার্লস ডি গল ভারতের কাছে এসে যাওয়াটা এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এটার প্রয়োগ যদি ভারত করে, তাহলে পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশগুলো তারা কোথায় যাবে, তারা কি করবে? খুব স্বাভাবিকভাবেই যেখানে পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের, ব্রহ্মস 2 পরীক্ষার পথে ভারত, আর তার মধ্যেই যে খবর আমাদের কাছে আসছে তাতে নতুন করে ঘুম উড়ে গেল পাকিস্তানের। এই মুহূর্তে আমাদের সঙ্গে ডিবেটে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমাদের সঙ্গে রয়েছেন। দুজনকেই স্বাগত জানাবো। আমি শুরুতেই ক্যাপ্টেনের কাছে আসতে চাইবো এবং জানার চেষ্টা করি যে গতকালই আমরা যে খবর দেখিয়েছিলাম সেখানে ক্ষেপণাস্ত্র ব্রহ্মস 2 পরীক্ষার পথে ছিল ভারত, আর আজকে যে খবর আমরা দেখাচ্ছি এখানে পারমাণবিক অস্ত্রবাহী জাহাজ, সেটাও এই মুহূর্তে ভারতের হাতে। পাকিস্তানের সমঝে চলা প্রথম থেকেই চলছিল, যবে থেকে দেশটা জন্ম হয়েছে, কিন্তু আজকে যখন তারা নতুন করে বাংলাদেশকে ইস্যু করে খুব আনন্দে লাফাচ্ছিল, উল্লাস প্রদর্শন করছিল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সমরাস্ত্রে বলিয়ান হওয়ার খবর পাকিস্তানকে কতটা চাপে রাখবে? যতই মোহাম্মদ ইউনুস জড়িয়ে ধরুন পাক প্রধানমন্ত্রীকে। আমি কোনো একটা খুব একটা শক্তিশালী রাষ্ট্র সামরিক দিক দিয়ে সেটা কোনোদিনই আমি কনসিডার করি না। হ্যাঁ, পাকিস্তান এবং চীন আমাদের দুই শত্রু দেশ ছিল। এখন চীনের সাথে একটু এখন রিলেশনটা ভালো হয়েছে, কিন্তু ইন্ডিয়ান ওশান, যেটা ভারতের দক্ষিণ দিকে ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল এবং গালফ অফ ইডেন থেকে নিয়ে স্ট্রেটস অফ মালাক্কা, পুরো যে জায়গাটা, এটাকে বলা হয় ব্লু ওশান, ব্লু ওয়াটার। তো ভারতের জন্য একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, যেখানে আমরা ইউজ অফ ফাইটার জেট ইউজ করতে পারি। এখন আমরা চেষ্টা করছি রাফায়েল এবং MiG-29 এই চার্লস ডি গলে ইকুইপ করার জন্য, এবং এই ধরনের যখন নাকি আমাদের সাথে এটা চলে আসবে চার্লস ডি গল, তখন আমাদের যে ডমিনেশন হবে ইন্ডিয়ান ওশানের উপরে, সেটা খুবই দরকার। কেন কি আমরা দেখছি চীন অলরেডি আমাদের চারিদিকে চেষ্টা করছে, পাকিস্তানের সাথে ওদের ভালো বন্ধুত্ব, বাংলাদেশের সাথে ওদের ভালো বন্ধুত্ব, ভারতকে চারিদিক দিয়ে ওরা চেষ্টা করছে এনসার্কেল করার জন্য, এবং ওদের যে ওরা চাইছে কি ইন্ডিয়ান ওশানে একটা আধিপত্য আনার জন্য। তো আমাদের সেই পাল্টা জবাব দেওয়ার জন্য ইন্ডিয়ান ওশানে এই ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার, যেগুলো লং রিচ, এটাকে বলা হয় ব্লু ওশান নেভি, যেটাকে নীল সাগরে, যেখানে আমরা মানে ডিপ ওয়াটারে আমরা ডমিনেট করতে পারি। বাংলাদেশ আমাদের সাথে কিছুই করতে পারবে না। তো আমি বাংলাদেশকে কিছুই ধরি না। হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তানের সাথে বন্ধুত্বের চেষ্টা করছে, ওদের নিজস্ব দরকার আছে। কেন কি ভারতের সাথে ওরা এখন, যেহেতু ওদের ওখানে এক সরকারটা একটুখানি কট্টরপন্থী, ভারতের সাথে সেই ধরনের
রিলেশন আগের মতন নেই, কিন্তু আমাদের মেন শত্রু দেশ যেগুলো আমি ধরি সেটা হচ্ছে পাকিস্তান এবং চায়না। এই দুটো দেশের কাউন্টার করার জন্য আমাদের নেভিকে আরো বেশি শক্তিশালী করার দরকার। আমরা সাবমেরিনসও নিয়েছি এবং বানাচ্ছি, আরো অ্যাকোয়ারও করছি, এবং এই যে এয়ারক্রাফট ক্যারিয়ারটা যখন আমাদের কাছে চলে আসবে, তো আমাদের নেভি আরো বেশি শক্তিশালী হয়ে যাবে, অ্যান্ড উই ক্যান কাউন্টার চায়না। বেশ, আমি দেবাশিস বাবুর কাছে আসব। দেবাশিস বাবু, এই যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে ষষ্ঠ জেনারেশনে দুটো ফাইটার জেট পরীক্ষা নিরীক্ষা করে চীন গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে, এই রকম জায়গায় সিক্স জেনারেশনের এয়ারক্রাফট তো ভারতও এবার পেতে চলেছে। কাজেই চীনের সঙ্গে টক্কর দেওয়ার মতো জায়গায় যে ভারত বহুদিন ধরেই আস্তে আস্তে এগোচ্ছে, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমি আবার বলবো যে এই লম্ফঝম্প পাকিস্তানের, সেইটা কি কোথাও এবার বন্ধ হবে, কি মনে হচ্ছে? হ্যাঁ, দেখুন, ভারত ফ্রান্সের সাথে যে সামরিক চুক্তি করেছে, দীর্ঘদিন ধরে করেছে, শুধু ফাইটার জেট নয়, যুদ্ধজাহাজ এবং অত্যাধুনিক সামরিক অস্ত্রশস্ত্র তো আনছে দীর্ঘদিন ধরে, এবং নতুন যে যুদ্ধজাহাজ যুক্ত হতে চলেছে ভারতের নৌবহরে, সেটা সত্যি খুব রিমার্কেবল অ্যান্ড সিগনিফিকেন্ট। এই কারণে যে একটু আগে ক্যাপ্টেন যেটা বললেন, আমি একমত, যে আমাদের মানে ওশিয়নিক ল যেটা থাকে, সমুদ্র আইন, আন্তর্জাতিক আইন, সেখানে টেরিটোরিয়াল সি থাকে, এক্সক্লুসিভ ইকোনমিক জোন থাকে এবং হাই সি থাকে। এই হাই সি, যেটা ডিপ সি, সেখানে এই শক্তিশালী যুদ্ধজাহাজ খুব দরকার, আধুনিক যুদ্ধজাহাজ দরকার, কারণ ওখান দিয়েই বিভিন্ন দেশের যুদ্ধজাহাজগুলো চলাচল করে আন্তর্জাতিক আইন অনুযায়ী। সেখানে ভারতের এত বড় মেরিটাইম টেরিটরি, ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি, ওদিকে আন্দামান সি রয়েছে, এবং আমাদের একটা ভারত মহাসাগরের একটা অংশ গিয়ে প্রশান্ত মহাসাগরে মিলিত হয়েছে, অর্থাৎ সেই দীর্ঘ এলাকা ইন্দো প্যাসিফিক যেটা বলি গ্রেটার, সেখানে আমরা একদিকে নিজেরা চেষ্টা করে অবশ্যই আমাদের নৌবহর বৃদ্ধি করছি, নিজেদের চেষ্টা, একটা কিছু জয়েন্ট ভেঞ্চার করছি, আমেরিকার সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছি আমরা বাইলেটারালি, আবার কোয়াডের মাধ্যমে আমরা একটা করছি, যেখানে রয়েছে অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া এবং আমেরিকা। এখন এই যে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশে, যেটা 5 আগস্ট অনওয়ার্স হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের পাক ঘনিষ্ঠতা তো রয়েছেই, উপরন্তু চায়নার যে ওভার অ্যাক্টিভিজম এই বাংলাদেশে এবং এন্টার দক্ষিণ এশিয়াতে বটেই। কারণ আমরা দেখি যে বছর খানেক আগে চায়নার স্পাই জাহাজ এসেছিল হাম্বানটোটা বন্দরে শ্রীলঙ্কাতে, এবং চায়না মালদ্বীপসে যেভাবে অ্যাক্টিভিটিস বৃদ্ধি করেছে, সুতরাং এন্টার এই রিজিয়নে ইন্ডিয়ান ওশান লিটারাল স্টেটস গুলো, যে ছোট ছোট দেশ রয়েছে, দ্বীপরাষ্ট্রগুলো রয়েছে, তাদের নিরাপত্তা এবং ভারতের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে, এবং উদ্ভূত যে পরিস্থিতি পাকিস্তানের অ্যাক্টিভিজম এবং বাংলাদেশের ওভার অ্যাক্টিভিজম রিসেন্ট টাইমে, এগুলো দৌরাত্ম্য বন্ধ করার জন্য এটা খুব প্রয়োজন ছিল। এবং আমরা শুধুমাত্র বিদেশ থেকে আনছি না, ভারতের যে ডিফেন্স মিনিস্ট্রি সেটা ডিসাইড করেছে যে নিজস্ব সেলফ রিলায়েন্স পলিসি, যেটা ভারত নিয়েছে নিজস্ব, ভারতে যেমন যুদ্ধ বিমান যেমন তৈরি হচ্ছে, আবার প্লাস যুদ্ধ জাহাজ কিছু তৈরি হচ্ছে, এবং অত্যাধুনিক যুদ্ধ জাহাজ আগামী দিনে তৈরি হবে। সুতরাং ভারত শুধু জাতীয় নিরাপত্তা নিজেকে সুনিশ্চিত করার জন্য করছে না, যে এক্সট্রা রিজিওনাল পাওয়ার যারা আছে, অঞ্চল বহির্ভূত শক্তিগুলো রয়েছে, তাদের হাত থেকে নিজেকে নিরাপত্তা দেওয়া এবং দ্বীপরাষ্ট্রগুলো নিরাপত্তা রক্ষা করা, পাশাপাশি একটা বার্তা দেয়া যে চীন যেভাবে মালদ্বীপ এবং শ্রীলঙ্কার উপর আধিপত্য বিস্তার করছে, সেখানে বার্তা দেওয়া যে ভারতেই এই অঞ্চলের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী রাষ্ট্র এবং দায়িত্বশীল শক্তিশালী রাষ্ট্র, যে শুধু নিজের নিরাপত্তা রক্ষা করে না, অঞ্চল বহির্ভূত শক্তি থেকে এই ছোট রাষ্ট্রগুলোকে রক্ষা করে, বিভিন্ন সময় রক্ষা করে এসছে। মালদ্বীপের যখন মামুন আব্দুল গায়ুম 1988 সালে জলদস্যুদের দ্বারা ঘেরাও হয়েছিলেন, আটক ছিলেন, তখন রাজীব গান্ধী ফোর্স পাঠিয়ে অপারেশন ক্যাকটাসের মাধ্যমে মামুন আব্দুল গায়ুম প্রাক্তন মালদ্বীপের প্রেসিডেন্টকে উদ্ধার করেছিলেন। বিভিন্ন সময় ভারতের অ্যাক্টিভিটিস রয়েছে। সুতরাং এই যুদ্ধ জাহাজে আনাগোনা বিদেশি শত্রু রাষ্ট্রগুলোকে একটা বার্তা দেওয়া, ভারত পিছিয়ে নেই এবং ভারত নিজের স্ট্র্যাটেজি নিজে নিচ্ছে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, তাই শত্রু সাবধানে যেন থাকে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের গতকালও আমরা দেখেছি যে রণধীর জয়সওয়াল বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে বক্তব্য রেখেছেন খুব স্পষ্টভাবে, যে তুরস্ক থেকে 26টি লাইট ট্যাঙ্ক কেনার পথে বাংলাদেশ, এরকম একটি খবর যখন সামনে আসে এবং এই নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তাকে, তিনি বলেছিলেন যে ভারত কি করবে, ভারতের বিষয়টা, ভারত সঠিক পথে এগোচ্ছে বা ভারত ভাবনা চিন্তা করছে।
যদিও এইভাবে পাবলিক ডোমেনে কোথাও ন্যাশনাল সিকিউরিটি নিয়ে আলোচনা করা যায় না, কিন্তু তারপরেও যেহেতু এইটা নিয়ে আমরা আজকে কথা বলছি, খুব সামান্য জায়গা হলেও যদি একটু সেটা ছোঁয়া সম্ভব হয়, ক্যাপ্টেন রয়েছেন আমাদের সঙ্গে, যে একদিকে ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস 2 পরীক্ষার পথে ভারত, আর অন্যদিকে এই 6th জেনারেশন এয়ারক্রাফট, এইটাতে কিভাবে আক্রমণ করা সম্ভব, এইটা যদি আমাদের মানে যতটা বলা সম্ভব যদি একটু জানান। দেখো, ভারত AMCA এয়ারক্রাফট তৈরি করতে চলেছে। এটা হচ্ছে অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট 5.5 জেনারেশন, মানে এটা নেক্সট জেনারেশন এয়ারক্রাফট। সেটা 2028-এ আমাদের আশা করা হচ্ছে কি এটা অপারেশনাল হয়ে যাবে ইন্ডিয়ান এয়ারফোর্সে। তো এটা আসাতে আমাদের আরো বেশি, এখন আমাদের কাছে রয়েছে লেটেস্ট হচ্ছে রাফায়েল অ্যান্ড সুখাওয়াই 30। আমাদের এমনিতে একটুখানি ঘাটতি ছিল, কেন কি আমরা সবসময় ধরি 2 ফ্রন্ট ব্যাটেল, কেন কি একদিকে হচ্ছে পাকিস্তান, একদিকে চায়না। তো দুটো ফ্রন্ট ব্যাটেলের সময় যদি কোনো সময় দরকার পড়ে, তো আমাদের মিনিমাম 42টা স্কোয়াড্রন হওয়া দরকার এয়ারক্রাফটের। তো এই মুহূর্তে আমাদের নাম্বার অফ স্কোয়াড্রন যেটা রয়েছে এটা প্রায় 30-এর কাছাকাছি, তো অনেকটাই কম। তো আমাদের নিজস্ব, আমরা চেষ্টা করেছিলাম তেজাস এয়ারক্রাফট আমাদের ইনভেন্টরিতে আসার জন্য, কিন্তু যে তেজাস এয়ারক্রাফট যেটা ফাইটার জেট নিজস্ব তৈরি করার যেটা প্রক্রিয়াটা এখন কিন্তু ইট ইজ নট রিচ সেই স্টেটে। এখন কিন্তু তেজাস সেই মানে এখন কিন্তু হতে পারেনি, অপারেশনাল কমব্যাট ওয়ার্দি হতে পারেনি। তো যদিও আমরা চেষ্টা করছি তেজাসকে আপগ্রেড করে, কিন্তু আমাদের যে চায়নার সাথে যদি পাল্লা দিয়ে চলতে হয়, তো আমাদের এই 5.5 জেনারেশন এয়ারক্রাফট যেটা 2028-এ আমাদের অ্যাকোয়ার করতেই হবে, যেটা দেশের প্রযুক্তিতে তৈরি করা হবে। এবং আমরা স্পেনের সাথে একটা কনসার্টিংয়ে 2035 সালে আমাদের একটা 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট সেটা তৈরি করার জন্য একটা কোলাবোরেশন করেছি। তো তাতেও আমাদের বাড়তি শক্তিটা বেড়ে যাবে বায়ুসেনার জন্য। তো তাতে নিশ্চয়ই একটা পাকিস্তান অ্যাকোয়ার করছে চায়নার মাধ্যমে অনেক রকম J-20 মেড ইন চায়না ফাইটার এয়ারক্রাফট, এবং J-26 এটাও লেটেস্ট যেটা চায়না প্রডিউস করেছে, সেটা ওরা পাকিস্তানকে দেওয়ার জন্য সব ওদের চুক্তি হয়ে গেছে। তো আমাদের এই চায়না আর পাকিস্তান দুই ফ্রন্টের জন্য আমাদের তৈরি থাকতে হবে, কেন কি ইন্টারন্যাশনাল পলিটিক্সে দেখা গেছে দ্যার ইজ অলওয়েজ এ চান্স কোনো না কোনো ভাবে কিছু হতে পারে। এবং চায়না আজ আমাদের সাথে একটুখানি ভালো বন্ধুত্ব, আবার নট বন্ধুত্ব, কিন্তু সেই আগের মতন রিলেশনটা খারাপ ছিল না, কিন্তু আবার পরে খারাপ হতেও পারে। লাদাখ সেক্টর এবং অরুণাচল এখনো একটা প্রবলেম এরিয়া রয়ে গেছে। তো আমাদের সেইভাবে তৈরি হতে হবে, তার জন্য আমরা ফাইটার এয়ারক্রাফট তৈরি করার জন্য আমরা প্রস্তুত। এবং 5.5 জেনারেশন এয়ারক্রাফট যেটা হচ্ছে AMCA, সেটা 2028-এ আমাদের অপারেশনালাইজ হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবে বিশ্বের একাধিক শক্তিশালী দেশ, তার সাথে ভারতের অংশীদারিত্ব আরো জোরালো হবে। আমি দেবাশিস বাবুর কাছে যাব, যে আন্তর্জাতিক মহলে এইটা নিয়ে চর্চার জায়গাটা, পরিধির জায়গাটা, সেটা যদি একটু আপনার অভিজ্ঞতা থেকে শেয়ার করেন। হ্যাঁ, অবশ্যই। দেখুন, মানে কোন একটি দেশ যখন সামরিক শক্তিতে বলিয়ান হয় এবং বিশ্ব রাজনীতিতে মানে একটা মিডিল রেঞ্জ পাওয়ার থেকে সুপার পাওয়ারের দিকে এগিয়ে যায়, তখন তার কিছু চ্যালেঞ্জও থাকে, আবার কিছু মিত্র দেশও থাকে যেটা অ্যাপ্রিসিয়েট করে। আর ভারতের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ যেটা ক্যাপ্টেন স্যার বললেন, আমি একমত, যে চায়না একটা বড় বাধা। মানে চায়না আমাদের প্রথম বন্ধু রাষ্ট্র ছিল, তা পরবর্তীকালে দুবার আমাদের বর্ডার ওয়ার হয়েছে 62-65-এ। তারপর আমরা বুঝতে পেরেছি চায়না আদৌ বন্ধু কিনা। কিন্তু সম্প্রতি জাতীয় পুঞ্জের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অন্যান্য দেশ সাপোর্ট করে নিরাপত্তা পরিষদ স্থায়ী সদস্য পাওয়ার ক্ষেত্রে ভারতকে, কিন্তু চায়না কখনোই করে না। এখন মানে চ্যালেঞ্জ হচ্ছে কি দেখুন, একদিকে হচ্ছে মানে এই চায়না ভীতিতে রয়েছে, এবং এই আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় দিক হচ্ছে যে যখন কোনো দেশ মানে সুপার পাওয়ার হিসাবে স্বীকৃতি পেতে চায়, তখন এটা প্রশ্ন করা হয় তুমি আঞ্চলিকভাবে তুমি স্বীকৃত কিনা, অঞ্চলের অন্যান্য রাষ্ট্র তোমাকে স্বীকৃতি দিচ্ছে কিনা, তারা তোমাকে অঞ্চলের পাওয়ার হিসাবে মানছে কিনা। এখন প্রতিবেশী যে দেশগুলো রয়েছে ভারতের, তারা অনেক সময় দেখা যাচ্ছে বিগত কয়েক বছরে তারা
কিছু অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্স নিচ্ছে, কিছু মন্তব্য করছে, কার্যকলাপ করছে, কিন্তু ভারত কিন্তু কতগুলো বিষয়ে মানে স্পষ্ট করেছে তার স্ট্র্যাটেজিক অটোনমি, যেমন ইউক্রেন ক্রাইসিসের সময় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটের সময়, অর্থাৎ ইরানের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে ভারত দেখিয়েছে যে তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কতটা বিদেশ নীতির ক্ষেত্রে। সুতরাং আমার মনে হয় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যে গ্রহণযোগ্যতা, ভারতের সামরিক শক্তি, ভারতের প্রযুক্তি এবং ভারতের যে গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু একটা বড় মানে ভারতের পক্ষে একটা প্লাস পয়েন্ট। যখন পাকিস্তান বা বাংলাদেশের কোনো অনভিপ্রেত আক্রমণ বা কিছু কার্যকলাপ ভারতের বিরুদ্ধে যদি হয়, তখন কিন্তু বিশ্ব সম্প্রদায় আমাদের পাশেই দাঁড়াবে, কারণ ভারত কিন্তু কখনোই কোনো দেশকে আক্রমণ করেনি। ভারত জাতীয় শক্তি বৃদ্ধির জন্য একদিকে পরমাণু শক্তি বৃদ্ধি করেছে, একদিকে নৌ শক্তি বৃদ্ধি করেছে, বিমান বাহিনীকে শক্তিশালী করে, সামরিক বাহিনীকে অত্যাধুনিক করেছে, পাশাপাশি বিভিন্ন দেশের সাথে স্ট্র্যাটেজিক রিলেশন স্থাপন করেছে। কিন্তু এই মুহূর্তে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে চায়না যেভাবে নিজের প্রযুক্তিকে এগিয়ে নিয়েছে, সামরিক প্রযুক্তিকে, সেটা অনেক সময় আমেরিকার প্রযুক্তিকেও ছাপিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে চায়নার প্রযুক্তি ডিউরেবল কিনা, কারণ চায়না পাকিস্তানকে এবং মিয়ানমারকে কিছু মানে ফাইটার জেট সাপ্লাই করেছিল, সেগুলো অচল হয়ে গেছে 1-2 বছর পরে, চলেনি নিম্নমানের প্রযুক্তির। সুতরাং চায়না যদি সত্যি করে ডিউরেবল কিছু এরকম। বেশ দেবাশিস বাবু, আমি আসবো আপনার কাছে। যে বিষয়ে আমরা কথা বলছি, 6th জেনারেশন এয়ারক্রাফট ভারত পেতে চলেছে এবং জার্মানি, ফ্রান্স, স্পেন ভারতকে ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এটা কত বড় প্রাপ্তি? আমি দেবাশিস বাবুর সঙ্গে কথা বলছিলাম, সেটাই যদি একটু কন্টিনিউ করি দেবাশিস বাবু। দেখুন, এটা তো একটা বড় প্রাপ্তি। মানে ভারতের সাথে স্ট্র্যাটেজিক রিলেশন আমেরিকার মানে 1991 সালে পরবর্তী থেকে আস্তে আস্তে দৃঢ় হয়েছে। বিশেষ করে 9/11 ইনসিডেন্ট অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের পরে 2001 সালের পর থেকে আরো জোরালো হয়েছে। আমরা ভারত মহাসাগরে জয়েন্ট নেভাল এক্সারসাইজ করি আমেরিকার সাথে, যে যত বিমান মহড়া করেছে, এবং কলাইগুন্ডা এয়ারবেসে হয়েছে একটা সময়। মণিপুরের জঙ্গল একটা সময় আমেরিকান মানে সেনাদেরকে আমরা মানে গেরিলা ওয়ারফেয়ারে করেছি। আবার আমাদের সেনাদেরকে আলাস্কাতে ট্রেনিং দিয়েছে আমেরিকা, এবং আমেরিকা যুদ্ধ জাহাজ নিমিত 2007 সালে বে অফ বেঙ্গল এসেছিল। আমরা যৌথভাবে করি, বাইল্যাটারালি করি এবং মাল্টিল্যাটারালি করি কোয়াডের মাধ্যমে। পাশাপাশি ফ্রান্সের সাথে তো আমাদের দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে, সোভিয়েত ইউনিয়নের সাথে রয়েছে এবং ইউকের সাথেও রয়েছে। অর্থাৎ এই যে আমি বলি ভারত কেন এগিয়ে থাকবে, সেটা হচ্ছে লাস্ট যে ব্রিক্স কনফারেন্স হয়েছে রাশিয়াতে, সেখানে পরিষ্কার একটা বার্তা দেওয়া হচ্ছে মাল্টিপোলার অর্থাৎ বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। সুতরাং সেই বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে সামনে রেখে কে লিডারশিপ দেবে? রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই দেশগুলো দেবে, ব্রিক্সের দেশগুলো দেবে, এবং অন্যান্য কিছু দেশকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। সুতরাং ভারত কিন্তু একটা লিডিং পাওয়ারে চলে এসছে এবং সেখানে ভারতের এই কে রেকগনিশন দিচ্ছে আন্তর্জাতিক জনসমাজ। এবং এই বার্তা দেওয়া হচ্ছে যে ভারতের যে ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক গ্রোথের সাথে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, পাশাপাশি সামরিক ক্ষমতা এবং অন্যান্য যে ভারতের গ্রহণযোগ্যতা, এই প্যারামিটার্স গুলো ভারতকে একটা এগিয়ে দিয়েছে। সুতরাং বিভিন্ন দেশ যারা পশ্চিমী দেশ ভারতকে একটা রিলায়েবল পার্টনার হিসাবে তারা কনসিডার করতে শুরু করেছে না 2 দশকের বেশি সময় থেকে। সুতরাং ভারত এইটা মানে নিশ্চিত করেছে যে তার যে গ্লোবাল পার্টনারশিপ এবং তাদের মধ্যে যে গুড আন্ডারস্ট্যান্ডিং, সেখানে দাঁড়িয়ে ভারত যে কোনো দেশের সাথে সামরিক মানে সমঝোতা করতে পারে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করতে পারে এবং করছে, এবং সেটা কিন্তু ডিউরেবল। এবং সেখানে কিন্তু পাকিস্তানের সাথে অনেক দেশই এই ধরনের ডিউরেবল পার্টনারশিপ বা রিলায়েবল পার্টনারশিপে যায় না, কারণ পাকিস্তানকে রিলায়েবল পার্টনার মনে করে না। এবং চায়না সম্পর্কে অনেক দেশে অ্যালার্জি রয়েছে। সুতরাং ভারতের এই যে ইমেজ, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ বিশ্ব রাজনীতিতে ভারত কখনো যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়নি, অন্য দেশকে অ্যাটাক করেনি, প্লাস বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং এই বাংলাদেশ যে সমস্ত কমেন্ট করছে, সেটা কিন্তু সারা বিশ্ব জানছে, এবং ভারতের কি অবদান ছিল বাংলাদেশ সেটাও জানছে, এবং পাকিস্তান ভারতে কি করে, কি ধরনের অ্যাক্টিভিটিস করে মিলিটেন্সির মাধ্যমে এবং মিলিটারি মাধ্যমে দু পন্থাই করে। সুতরাং আমার মনে হয় আগামী দিনে এই মানে ভারতের পক্ষে নেগেটিভ কিছু নেই, পজিটিভ হবে, এবং এই ধরনের নেগেটিভ ফোর্সগুলোকে আমরা একাই দমন করতে পারবো। আবার প্রয়োজনে অন্যান্য যে মিত্র শক্তির সাহায্য নিয়ে তাদেরকে বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ নিতে পারবো। বেশ, আমি ক্যাপ্টেন স্যারের কাছে আরেকবার আসবো। রাফাল যেটা 4.5 খুব সম্ভবত জেনারেশনের সমরাস্ত্র, সেক্ষেত্রে এই 6th জেনারেশনের এয়ারক্রাফট অনেকটাই এগিয়ে থাকবে। কোন কোন জায়গায় এটা রাফালকে বিট করবে বলে মনে হচ্ছে, বা আপনি যদি একটু সেটা শেয়ার করেন।
দেখো, এখন যে মডার্ন টেকনোলজিতে এয়ারক্রাফট তৈরি হয়, এটা একটা দেশ, যেরকম কি রাফাল আমরা করেছি ফ্রান্সের থেকে কিনেছি। এখন যে ইউরোপিয়ান ফাইটার, যেটাকে লেটেস্ট থট প্রসেস করছে ইউরোপিয়ান ফাইটার, সেটা হচ্ছে এটা তৈরি হবে 3টে দেশের প্রযুক্তিতে, স্পেন, ফ্রান্স, জার্মানি। তার সাথে ওরা ভারতকে বেছে নিয়েছে অ্যাজ এ পার্টনার এই ফাইটার জেটটাকে প্রডিউস করার জন্য 6th জেনারেশন। এটা এবার রাফালের সাথে কিভাবে মানে কম্প্যারিজন করা যায়, এটার যে 6th জেনারেশন, এটা মানেটা কি? এটা হচ্ছে কয়েকটা প্যারামিটার আছে। ফার্স্ট হচ্ছে এটার যে ইঞ্জিন এয়ারক্রাফট ইঞ্জিন, এটা উইল বি ফার মোর অ্যাডভান্স। সেকেন্ড হচ্ছে স্টেলথ টেকনোলজি, যেতে কোনো রকমের রেডার এটাকে ধরতে না পারে, কোনো রকমের এটাকে আইডেন্টিফাই করতে না পারে, যদি শত্রু দেশে যায় কোনো এটাকে ধরতেই পারবে না। তো স্টেলথ টেকনোলজি। থার্ড হচ্ছে ওয়েপন ডেলিভারি সিস্টেম, এটার মধ্যে যেই ধরনের ক্ষেপণাস্ত্র থাকবে এই প্লেনের মধ্যে, সেগুলো যে ডেলিভারি হবে একদম প্রেসাইজ হবে। তো অ্যান্ড ইউজ অফ লেটেস্ট টেকনোলজি। তারপরে হবে এটা বোধে দ্য এবিলিটি টু ফ্লাই, রেডিয়াস অফ অ্যাকশন, এক জায়গা থেকে আরেক জায়গায় রাফাল এই মুহূর্তে 3500 কিলোমিটার অব্দি যেতে পারছে রেডিয়াস অফ অ্যাকশন। এটা এখন যে 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট যেটা হবে, ইট উইল বি এবল টু রিচ অলমোস্ট 6000 কিলোমিটার, 6000 কিলোমিটার অব্দি দূরত্ব, রেডিয়াস অফ অ্যাকশন। তো বিভিন্ন রকমের প্যারামিটার্স থাকে। তো আর 2000, এটা আলটিমেটলি ইন্ডিয়ান এয়ারফোর্সে আস্তে আস্তে 2035 সাল এর মতন গিয়ে আমরা এক্সপেক্ট করছি ইন্ডাকশনের জন্য। তো এখনো এটা ইটস ইন প্রোটোটাইপ স্টেজ, ইট ইস ইন ডেভেলপমেন্ট স্টেজ। বাই দ্য টাইম ইন্ডিয়ার এয়ারফোর্সে আসবে আমাদের রাফাল, তখন বাই দ্যাট টাইম একটুখানি পুরনো হয়ে যাবে। সো উই উড রিকোয়ার ফার্দার নিউ ইনভেন্টরি আমাদের এয়ারক্রাফট টেকনোলজি। কেন কি চীনও কিন্তু নিজস্ব চেষ্টা করছে লেটেস্ট জেনারেশন। এবার আমরা ইউরোপিয়ান ফাইটার্স এর জন্য নিচ্ছি, কেন কি আমরা একটা খবর চলছিল কি মেবি আমরা আমেরিকান যেটা প্লেনটা আছে 35, সেটা নিতে পারি, F-35। রনিল সাহেব, আজকে একদম সময় শেষ। একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যেটাকে হয়তো আরো বেশ কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া যেত, কিন্তু সময় এখানে যেহেতু শেষ হয়ে গিয়েছে, তাই আর সময় দিতে পারছি না কাউকেই। প্রত্যেককেই ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন ক্যামেরার ওপার থেকে, আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি এখানেই। অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক CNN।